নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, এই বিধানসভা ইলেকশনে 2026 বিধানসভা ইলেকশন ওয়েস্ট বেঙ্গলের কিছু আমরা দেখতে পাই আর না পাই, অ্যাটলিস্ট টিএমসি তৃণমূল কংগ্রেসের যে কর্মকর্তা যারা রয়েছে, যে সমস্ত বড় বড় লিডার রয়েছে, তাদের অভিনয়ের যে স্টাইল সেটা কিন্তু আমরা খুব ভালো দেখতে পেয়েছি। তারা যে মহামনীষী আর তাদের মুখ নিঃসৃত যে সমস্ত বাণী সেগুলো আমাদের শুনে চলা উচিত, সেটা আমরা এতদিন ভাবছিলাম। আজকের ডেটে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন, আমাদের যুবরাজ এককালে ছিল, আজকের ডেটে কোথায় গিয়ে যুবরাজ হবে সেটা আমরা এখন কিন্তু উপলব্ধি খুব ভালোভাবে করতে পারছি। তারা কতটা উপলব্ধি করছে সেটাই এখন দেখার বিষয়। দেখুন, যুবরাজ কি বলেছিলেন, ওই যে একটা গোন্ডা গোন্ডা ভাব স্টাইলে রিসেন্টলি আমি দেখছিলাম যে আনন্দ, এবিপি আনন্দ, যে নিউজ চ্যানেল, যেটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের তালুয়া চাটা, সেই তালুয়া চাটা নিউজ আজকে এমনভাবে ওদের যে ন্যারেটিভ সেটাকে প্রকাশ করছে সাধারণ মানুষের সামনে, যে হুমকি দিয়ে। যেমন ধরুন, অভিষেক ব্যানার্জি কি বলেছে, অভিষেক ব্যানার্জি বলেছে যে 4 তারিখের পর অমিত শাহকে কমেন্ট করে বলেছে, অমিত শাহ তোমার কত বড় বুকের পাটা আমরা সেটা দেখে নেব। 4 তারিখে তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকবে, এই বাংলায় থাকবে। 4 তারিখের পর তোমাদের যে বিজেপির কর্মকর্তা যারা আছে তাদেরকে বলেছে না সাধারণ মানুষকে বলেছে, সেটা একমাত্র অভিষেক ব্যানার্জি জানে। যে বলেছে তোমাদের 4 তারিখের পর কোন বাবা তোমাদের ঠেকাতে আসে সেটা আমরা দেখে নেব। গুজরাট থেকে লোকেরা, মধ্যপ্রদেশ, তারপর উত্তরপ্রদেশ, সব এসে বলছে উল্টা করকে লটকা দেগা। বাঙালিকে বলছে আমাদের জায়গা, আমাদের মাটি, আমাদের পাড়া, আমাদের এলাকা, আমাদের গ্রাম, আমাদের শহর, এখানে আমরা জন্মেছি, বড় হয়ে উঠেছি, বসবাস করছি, সেখানে গুজরাটের নেতা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। কে বলছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি, গরম বেশি পড়েছে, জল বেশি করে খান, শরীর সুস্থ রাখুন, মাথা ঠান্ডা রাখুন। আর আপনার যদি সৎ সাহস থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেল 5টার পর দেখা হবে। বিকেল 5টা লাগবে না, বেলা 12টার পর দেখা হবে। বেলা 12টার পর দেখা হবে। কে কাকে শিক্ষা দিচ্ছে মানুষ প্রমাণ। তাহলে এই যে কথাটা, এই কথাটা আপনারা কিভাবে নিচ্ছেন তা আমি জানি না, তবে আমি নিচ্ছি যে সাধারণ যে সমস্ত মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে 4 তারিখের পর তোমাদেরকে আমি দেখে নেব। মানে রেজাল্টটা যদি একবার ভেবে দেখুন, যদি টিএমসির ফরে আসতো, যদি যদি টিএমসির ফরে আসতো, এটা যদি অনেক দূর বলে না, যদির কথা নদীতে, সেই রকমই আর কি, টিএমসির ফরে যদি আসতো, তাহলে আজকে এই 4 তারিখের পর আজকে 5 তারিখ কি পরিস্থিতি না হতো ওয়েস্ট বেঙ্গলে। হাজার হাজার মানুষ লাশ পড়ে যেত, এই ওয়েস্ট বেঙ্গলের মাটি, এই ওয়েস্ট বেঙ্গলের রাস্তা রক্তে ভরে যেত। শুধুমাত্র কয়েকজন মানুষের সাহসিকতা এবং কয়েকজন মানুষের যে নিপুণ দক্ষতা, রাজনৈতিক যে ট্যালেন্ট বলা যেতে পারে, সেইটার উপর ডিপেন্ড করে আজকে ওয়েস্ট বেঙ্গল অত্যন্ত মর্মান্তিক একটা দিনের হাত থেকে বেঁচে গেল। 2021 সালে যেভাবে ওরা মারপিট করে নিয়েছিল, এই বছরে সেইভাবে নেওয়ার ওদের প্ল্যান ছিল। আমি বারবার আপনাদের এর আগেও বলেছি যে পঞ্চায়েত ভোটে গত যে পঞ্চায়েত ইলেকশন হলো, পঞ্চায়েত ইলেকশনেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে মারপিট হয়, দাঙ্গা হয়, ভোট ব্যালেট সমস্ত কিছু চুরি হয়। এটা পঞ্চায়েত ভোটে হয়। একবার ভেবে দেখুন তো, যে সেখানে কোনো রকম মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নিয়োগ নয়, সেখানে শুধুমাত্র পঞ্চায়েত কার হাতে থাকবে সেইটা দেখার জন্য, পৌরসভা কার হাতে থাকবে সেইটা দেখার জন্য ইলেকশন হয়। আর সেই ইলেকশনেও কিন্তু মারপিট হয়, এমনকি মাথায় বন্দুক ধরে, গলায় চাকু ধরে রেজাল্টকে ঘুরিয়ে নেওয়া হয়। এটা আমরা দেখে এসেছি ওয়েস্ট বেঙ্গলে, এটা নতুন কিছু নয়। আজকের ডেটে দেখুন, এই যে রাজ চক্রবর্তী, শুনেছি নাকি উনি একজন বড়, যাই হোক, কপি করুক আর যাই করুক, একজন ডিরেক্টর, কোথার, আমাদের টলিউডের ডিরেক্টর উনি। তাহলে টলিউডের ডিরেক্টর হওয়ার পরে ওনার কথাটা একবার ভেবে দেখুন তো। দেখবেন কি বলছে, যে 4 তারিখে দেখবেন দুপুর 12টার পরে বিজেপির যে সমস্ত যারা কর্মকর্তা যারা রয়েছে না বিজেপির, ওরা সব লেজ গুটিয়ে পালাচ্ছে। তোমরা একটু দাঁড়িয়ে দেখো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায়, ল্যাচ গুটিয়ে দেখো। মানে এই কথাটা বলছে রাজ চক্রবর্তী, একজন শিক্ষিত মানুষ নাকি, মানে ডিরেক্টর।
ওনার ডিরেক্ট করা যে সমস্ত ফিল্ম সেগুলো আবার আমরাই নাকি হলে গিয়ে দেখে আসি, সেগুলোকে সাপোর্ট করি। তাহলে আজকে ডেটে কি করবেন? রাজ চক্রবর্তী ব্যান একদম। মনে আছে তো? ওই যে আমাদের বিরুদ্ধে যাবে তাকে এমনভাবে ব্যান করতে হবে, ভবিষ্যতে এসে পা ধরলেও তাকে ক্ষমা করা হবে না। আমরা বলিউডকে করে দেখিয়েছি। বলিউডের যে সমস্ত হিরো বা যে সমস্ত ডিরেক্টররা নিজেদেরকে বড় তোপ ভাবতো, তাদেরকে আজকে এমন জায়গায়, এমন পায়ের তলে পিষে দিয়েছি যে তারা আগামী দিনে আর বিপক্ষে যাওয়ার কথা ভাবতে পারছে না। কিছু কিছু মুভির নাম চেঞ্জ করতে হচ্ছে। এক্স্যাক্টলি ওয়েস্ট বেঙ্গলেও এটাই করতে হবে। এই রাজ চক্রবর্তী যেটা বলেছে যে লেজ গুটিয়ে পালাবে, ঠিক তার 1-1.5 ঘন্টা পরেই তিনিই কিন্তু আবার লেজ গুটিয়ে পালাচ্ছেন। ওনার ভাগ্য ভালো, ওনার বাবার ভাগ্য ভালো বলতে পারেন যে ওখানে কেন্দ্র বাহিনী ছিল। যদি কেন্দ্র বাহিনী না থাকতো তাহলে ওই মাটিতেই পুঁতে ফেলতো ওই রাজ চক্রবর্তীকে। এছাড়াও আরও রয়েছে, আরও অনেকে রয়েছে। রিসেন্টলি আমি আর একটা প্রতিবেদন দেখছিলাম যে রচনা ব্যানার্জি যাচ্ছে, সেখানে জয় শ্রীরাম বলে আমাদের সাধারণ মানুষ জয় শ্রীরাম বলেছে। এবার এখানে জয় শ্রীরাম বলতেই পারে, স্বাভাবিক ব্যাপার। রচনা ব্যানার্জিও বলেছে জয় শ্রীরাম, এবং সে বলেছে রাম শুধু আপনাদের একার নয়, রাম আমাদের। দেখুন দিদি, যদি রাম আপনাদের শুদ্ধ হতো, মানে আমাদের একার না হতো, আপনাদেরও হতো, তাহলে পরে আপনারা জয় শ্রীরাম বললে পারে খেপে যেতেন না। আপনাদের যে সুপ্রিমো, তিনি তেলে বেগুনে জ্বলে উঠতেন না। ওই একটা কথা আছে না যে রাম নাম শুনে রাক্ষস বা রাক্ষসের দল তারা কিন্তু রেগে যেত, তারা ভয়ে এদিক ওদিকে ছুটে বেড়াতো। সেই রকম ভূতের দল রেগে যেত। তো এই রাম নাম শুনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত রাক্ষস বা ভূতের দল ছিল তারা রাখতো। আজকের ডেটে এই জন্যই জয় শ্রীরাম স্লোগানটা বিজেপির ওয়েস্ট বেঙ্গলে স্লোগান হয়ে দাঁড়িয়েছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে জয় শ্রীরাম ওয়েস্ট বেঙ্গলে বিজেপির স্লোগান হলো কেন? আরও তো অনেক রাজ্য রয়েছে, সেখানে তো নেই। আমরা সেইখানে কেন নেই? সেইখানে যে অপোজিশন পার্টি রয়েছে, সেই পার্টির মুখ্যমন্ত্রী বা সুপ্রিমো যে রয়েছে, সে তো আর জয় শ্রীরাম শুনে রেগে যায় না। সে রিপ্লাই করে জয় শ্রীরাম বললে সেও জয় শ্রীরাম বলে। তা আমাদের যেহেতু রেগে যায়, সে যেহেতু মারতে চলে আসে, তাই এখানে মুখ্য স্লোগান ওটাই হয়ে দাঁড়িয়েছে, আর কিছু করা লাগেনি। তো এইরকম অনেক মানুষ রয়েছে। ওই যে অভিষেক ব্যানার্জি কি বলেছিল, একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা, আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। অভিষেক ব্যানার্জি যেটা বলেছিল সেটা আজকে ডেটে সবাই খুঁজছে। কিন্তু অভিষেক ব্যানার্জির বাড়িতে কয়েকশো পুলিশ ওনাকে মানে সিকিউরিটি দেওয়ার জন্য, পুলিশ প্লাস যে আমাদের কেন্দ্র বাহিনী রয়েছে তারা সিকিউরিটি দেওয়ার জন্য বসে রয়েছে। একবার ভেবে দেখুন তো, ওই ধরনের মানুষ কি মেন্টালিটির মানুষকে সিকিউরিটি দেওয়ার জন্য বসে রয়েছে? যারা সাধারণ মানুষ এই কথাগুলো শুনেছে, তারা কি সহ্য করতে পারবে? তারা যদি কোনো রকম সুযোগ পায় ওই অভিষেক ব্যানার্জিকে কোনো দিন যদি পায়, তাহলে তো ওর তো উদ্ধার করে ছেড়ে দেবে। কি উদ্ধার করবে সেটা আপনারা সকলেই জানেন। এমনিই তো বাপের ঠিক নেই, যাই হোক সেগুলো ভালো কথা না, তবু এমনিই তো ঠিক নেই, তার উপরে আবার ঠিক করে দেবে, এমন অবস্থা। ইলেকশনের রেজাল্ট কি হবে আমরা অনেকদিন আগেই বুঝতে পারছিলাম, কিন্তু এইভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবো সেটা কিন্তু আমিও, বিশেষ করে আমরা বলবো না, আমিও কিন্তু অতটা ভাবিনি। 206 সংখ্যাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক। এই এক্সপেকটেশন আমরা অনেক এক্সিট পোল দেখেছি। অনেক এক্সিট পোল দেখার পরে আমাদেরও কোথাও না কোথাও একটা এক্সপেকটেশন ছিল যে 160, 70, 80 এরকম পাবো, কিন্তু 206 এই সংখ্যাটা অত্যন্ত বড়। আর এই সংখ্যাটা আগামী দিনে আরো বাড়াতে হবে, শুধু কমালে হবে না, আরো বাড়াতে হবে। এই রাজ্যকে, পশ্চিমবঙ্গকে সারা ভারতের মধ্যে একটা সময় ভারতের জিডিপির একটা বড় পার্সেন্টেজ এই পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই আসতো। জিডিপির বড় পার্সেন্টেজ, ইকোনমি, পশ্চিমবঙ্গের ইকোনমি আমাদের ভারতের মধ্যে টপ টপ 2-3 ইকোনমি যে রাজ্য ছিল তার মধ্যে থাকতো। এখন এই রাজ্যকে আবার ঠিক সেই জায়গায় পৌঁছিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে। আমাদের যে বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার, সেই বর্ডারকে আরো স্ট্রং করার দরকার আছে। পশ্চিমবঙ্গ ভারতের রাজনীতির জন্য, ভারতের সমগ্র দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উত্তর পূর্ব ভারতকে
যে নর্থ ইস্ট বলে বাংলাদেশ এতদিন লাফালাফি করতো, সেই নর্থ ইস্টকে শান্ত রাখতে গেলে পশ্চিমবঙ্গকে অল টাইম হাতে রাখতে হবে। কারণ একমাত্র জায়গা পশ্চিমবঙ্গ যেখানে যদি কেন্দ্র সরকারের অপোজিশন পার্টি থাকে তাহলে অনেক সমস্যা হতে পারে। যেমনটা মমতা ব্যানার্জি করেছিল, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে এনে আমাদের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক চেঞ্জ করে দেওয়ার একটা যে পরিকল্পনা তিনি করেছেন, আর তার জন্য কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, পার্টিকুলারলি কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তিনি যথেষ্ট ভোগ বিলাসিতার মধ্যে রেখেছিলেন। তাই তো বারবার বলছিল যে সংখ্যালঘু যত ভোট সব আমাদের। কিন্তু কি হয়েছে, সংখ্যালঘুরা বুঝতে শিখেছে যে ওই জুতো মেরে গরু দান এটা কিন্তু তারা কোনোদিনই চায়নি। তাদের বাড়িতেও কিন্তু শিক্ষিত যুবক যুবতী রয়েছে, তারাও কিন্তু বেকার। এটা কিন্তু ভাবতে হবে। তো নেক্সট জেনারেশন যেগুলো আসছে, অ্যাকচুয়ালি বলতে পারেন যে তার ছেলেপিলে যে সমস্তগুলো আসছে, দাদা ভাইয়ের ছেলেপিলে যে সমস্ত ইয়ং জেনারেশন, তারা কিন্তু প্রত্যেক এখন বিজেপির দিকে টান দিয়েছে। কারণ কি? তার একমাত্র রিজন এটাই যে রাজ্যে তুমি যখন দায়িত্বে রয়েছো, তোমার দায়িত্ব যুব সমাজকে শিক্ষিত করা, সেই শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থান দেওয়া, সেটা তোমার দায়িত্ব। সেটা হতে পারে সরকারি সংস্থান, সেটা হতে পারে বেসরকারি সংস্থান। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে বেসরকারি সংস্থান কটা রয়েছে? কোনো একটা সিঙ্গেল বেসরকারি সংস্থান রয়েছে যেখানে সাধারণ ছেলেপিলেরা, শিক্ষিত ছেলেপিলেরা কাজ করতে পারবে। তো এটা বুঝতে পারছেন যে এই সমস্ত ক্ষোভে বাপ দাদা যা করলো সেটা দেখার দরকার নেই, ছেলেপিলেরা কিন্তু সবাই বিজেপিকে মনে প্রাণে সাপোর্ট করেছে। তাই দেশ এবং রাজ্যকে বাঁচাতে হলে এই ধরনের সরকারকে গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে। আমরা সেটাই করেছি, আগামী দিনে আরও যাবে। পুরো শূন্য করার জন্য, একদম শূন্য করার জন্য আরও যে সমস্ত পদক্ষেপ, সেগুলোর আমাদের পার্টির তরফ থেকে নিতে হবে। নেক্সট একটাই কোশ্চেন সবারই কাছে থেকে যাচ্ছে, মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে? আমি কিন্তু এর আগেও কোশ্চেন করেছি, অনেকে বলেছে, অনেক রকম কমেন্ট করেছে। আমি আজকেও আপনাদের সামনে একটা কোশ্চেন করে যাচ্ছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে চলেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আজকে একটা বৈঠক হওয়ার কথা আছে, যেখানে অমিত শাহ আসবেন, আমাদের বিজেপির যে উচ্চ পর্যায়ের যে সমস্ত লিডার আরও কয়েকজন থাকবেন। তো তাদের মধ্যেই ডিসাইড হয়ে যাবে যে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন। অবশ্যই আপনার মতটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।